মাফিয়া চক্রের একটু একটু করে সন্ধান মিলছে রাইয়ের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই বাড়ি ফেরা মাত্রই রাইয়ের শাশুড়ি মায়ের কথোপকথন শুনে ফেলে। ওদিকে রাই বলতে থাকে, কী ব্যাপার, অনির্বাণের মা কার সাথে এই সময় কথা বলছে? আর উনি যতটুকু কথা বলছে ততটুকু দূর থেকে শুনে তো মনে হচ্ছে যে কোনো একজন চিকিৎসকের সাথে কথা বলছে। আচ্ছা, কোনো মতে উনি আমার এই ভুয়া রিপোর্ট বানানোর পেছনে জড়িত না তো? হ্যাঁ, হতেও তো পারে, কারণ সে তো অনির্বাণের সাথে আমার সংসারটা মোটেও টিকতে দিতে চায় না। তো ইনি যদি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করে, কিন্তু তার পেছন পেছন তো আমার কেন জানি না নীলুর উপরে সন্দেহ হয়। ওদিকে রাইয়ের বৌমনি রাইকে ফোন করে বলতে থাকে যে, রাই, যে খেলায় তুমি মেতেছো সেই খেলাটা কিন্তু এত সহজে তুমি জিততে পারবে না, কারণ আমার কেন জানি না মনে হচ্ছে যে এই মাফিয়া চক্রের পেছনে আরও অনেকেরই হাত আছে, সেটা হয়তো বা আমরা মিস করে যাচ্ছি। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে, রাই, তোমার কি মনে হয় তুমি কার উপরে সন্দেহ করছো? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, বৌমনি, আপাতত তো আমি আমার শাশুড়ি মায়ের কথোপকথন শুনলাম, শুনে তো মনে হচ্ছে যে হয়তো বা সেই ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর জন্য সেই ওই ডাক্তারটাকে এতগুলো টাকা দিয়েছে, কিন্তু তার থেকেও বড় কথা যে সে একা তো এই কাজটা করতে পারবে না, এর পেছনে অবশ্যই কারো হাত আছে। ওদিকে কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে, রাই, জানো তো আমার মনে ডাকছে, কেন জানি না আমার মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে অবশ্যই নীলু জড়িত এই বিষয়টার মধ্যে। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনিকে রাই বলতে থাকে যে, বৌমনি, তুমি ওসব নিয়ে একদম ভেবো না। আমি দেখছি আমার শাশুড়ি মায়ের একবার ফোনটা চেক করে আমি দেখি যে আসলে তার সাথে ঠিক কার কার যোগাযোগ হয়, আর সেখানে যদি আমি এই নীলুর কোনো রকম কোনো যোগসূত্র পাই তাহলে তো সব কিছু আমাদের মিলেই গেল অঙ্ক, তাই না? তখন এই কথা বলা মাত্র রাইয়ের শাশুড়ি মা যখন ওয়াশরুমে যায়, ঠিক সেই সময় সুযোগ বুঝেই রাই ও শাশুড়ি মায়ের ফোন ঘাটাঘাটি শুরু করে দেয়। ওদিকে রাইয়ের ও শাশুড়ি মায়ের ফোনে নীলুর নাম্বার থেকে কল আসা মাত্রই রাই বলতে থাকে, কী ব্যাপার, নীলু কেন আমার শাশুড়ি মাকে ফোন করছে? তার মানে কি কোনোভাবে সেও জড়িত এই বিষয় নিয়ে? ওদিকে এটা বলতে না বলতেই যখন নিজের ফোনের রিংটন শুনে রাইয়ের শাশুড়ি মা এসে পরে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়, তখন রাইয়ের শাশুড়ি মা রাইয়ের হাতে ফোনটা দেখে বলতে থাকে, কী ব্যাপার রাই, তুমি কি কোনোভাবে আমার ফোন ঘাটাঘাটি চেষ্টা করছো? তুমি কিন্তু অনেক বার বেড়ে গিয়েছো। তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি যে ফোনটা কিন্তু সকালের পার্সোনাল একটা জিনিস, সেটা নিয়ে ঘাটাঘাটি করার এখতিয়ার তোমার মোটেও নেই। তখন এই জিনিসটা দেখা মাত্র রাই বলতে থাকে যে, এখন আমার সব অঙ্ক মিলিয়ে গিয়েছে, তার মানে আমি ঠিকই ধরেছিলাম। তখন রাই বলতে থাকে যে, তার মানে নীলু এবং আমার শাশুড়ি মা মিলে আমাকে ফাঁসানোর জন্য, অনির্বাণ এবং আমার সংসারটা ভাঙার জন্য এই ষড়যন্ত্রটা করেছে। কিন্তু নীলু, এই যাত্রায় আর তুই বা আমার শাশুড়ি মা কেউই পার পাবি না, কারণ তোদের সব মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো, এবার দেখে নিস তোরা। ওদিকে রাই ওর বৌমনিকে ফোন করে বলতে থাকে যে, বৌমনি, তোমার মেজো ননদিনী এবং আমার শাশুড়ি মা মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাই এবার আমি ওদেরকে কোনো মতে ছাড় দেবো না। ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে, তার জন্য আমি বলছিলাম যে নীলু যে এ কদিন ধরে যে পরিমাণে শান্ত হয়ে বসেছে, এতটা শান্ত মেয়ে হওয়ার তো মেয়ে ও নয়। ওদিকে নীলু ও শাশুড়ি মাকে ফোন করে বলতে থাকে যে, দেখুন আন্টি, আমরা যেভাবে চাল দিয়েছি এতক্ষণ অবধি তো আমাদের প্ল্যান অনুযায়ী সব কিছু কাজ করছে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের শাশুড়ি মা বলতে থাকে যে, নীলু, আমাদেরকে আরও একটু সতর্ক থাকতে হবে, কারণ রাই এত সহজে দমে যাওয়ার মেয়ে না। ও যদি কোনো মতে এতটুকু একটু হলেও আন্দাজ করে ফেলে যে না, আমি এবং তুমি দুজনে মিলে হাত মিলিয়ে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, তাহলে কিন্তু আমাদের আর রক্ষে থাকবে না। তখন একথা বলা মাত্র রাইয়ের শাশুড়িমা বলতে থাকে যে, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, একটু আগে তুমি যখন ফোন করেছো তখন রাইয়ের হাতেই আমার ফোনটা ছিল। তখন একথা শুনে নীলু অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।